গুড মর্নিং এভরিবডি। প্রয়াসে সবাইকে স্বাগত। আমি শিবনাথ কর্মকার। আজকে আপনাদের সেকেন্ড ক্লাস ইংলিশের ওপর। সাবজেক্ট ছিল আমাদের টেন্স। গত ক্লাসে আমরা টেন্স নিয়ে কিছু আলোচনা করেছিলাম। প্রথমত আমরা দেখেছিলাম যে টেন্সকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। আবার এই তিনটে টেন্সকে চার ভাগে ভাগ করা হচ্ছে, প্রত্যেককেই চার ভাগে ভাগ করা হচ্ছে: প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক সেরকম পাস্টকেও চারটা ভাগে, ফিউচারকেও চারটা ভাগে। এবং আমরা আগের ক্লাসে শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল, বোর্ডে আমি লিখেছি এটা, এই প্রেজেন্ট সিম্পলটা নিয়ে আলোচনা করেছিলাম। প্রেজেন্ট সিম্পল ফর্ম বলেছিলাম, কেমন ফর্ম হয়, কিভাবে এটা ইউজ হয়, কোশ্চেন সেন্টেন্সেও কিভাবে আমরা ইউজ করব, এই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা পাস্ট সিম্পল নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে প্রেজেন্ট সিম্পলের দু একটা ছোটখাটো জায়গা আমি বলতে ভুলে গেছিলাম, তো সেটা আজকের ক্লাসে সেই জায়গাগুলো একটু বলে দেবো। আমরা একটু নোট ডাউন করে নেব। প্রেজেন্ট সিম্পল আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে চারটে ইউজ ছিল, তাই তো? আর একটা ছোট্ট ইউজ এখানে আমি অ্যাড করে দিই। দেখুন, এটা যখন কোনো কবিতার লাইন বা যখন কোনো একটা লেখার লাইন, অর্থাৎ কোনো একটা গদ্য হোক বা কোনো একটা কবিতার কোনো একটা কবি একটা কোনো বিখ্যাত কথা বলেছেন কবিতার কোনো একটা লাইনে, সেরকম ধরনের যদি কিছু কোটেশন যদি থেকে থাকে তাহলে সেগুলো আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করার চেষ্টা করি। কিরকম এটা হয় দেখুন, একটু লক্ষ্য করে। কিডস, আমি একটু বড় করে লিখি যাতে সুবিধা হয়। কিডস সেজ বিউটি ট্রুথ। এরপরে আরেকটা কথা বলেছেন, বিউটি ট্রুথ, ট্রুথ বিউটি। এই যে লাইনটা, এই লাইনটা জন কিটসের বড় বড় অনেক বিখ্যাত কবিতাগুলোর মধ্যে একটা কবিতা। সেই কবিতাটার নাম হচ্ছে ওড টু এ গ্রিসিয়ার নার্ড। কিটসের একটা কবিতা, কবিতাটার নাম হচ্ছে ওড টু এ গ্রিসিয়ার নার্ড। সেই কবিতাটাতে কিটস এই কথাটা বলেছেন, বিউটি ট্রুথ, ট্রুথ বিউটি। কথাটা অনেকটা চিরন্তন শাশ্বত সত্যের মতোই। তবুও এটা যদি অন্য কথাও হতো, কোনো কবি কিছু বলেছেন অন্য কথা হতো, তাহলেও সেটাকে এই সেজ দিয়ে বলা যায়। অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সটাকে আমরা ইউজ করে বলতে পারি। ইট সেজ বিউটি ট্রুথ, ট্রুথ বিউটি, এরকমটা বলা যায়। বেশ, আগের ক্লাসে টেন্স বোঝানোর আগে আমি ভার্ব সম্পর্কে কিছু বলেছিলাম আপনাদেরকে। বলেছিলাম যে ভার্বকে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে ভাগ করা হয়ে থাকে। তো আজকে পাস্ট টেন্সে যাওয়ার আগে আমি একটা ছোট্ট ভাগ এখানে দেখে নেব আমরা। সেটা হচ্ছে যে স্ট্রং ভার্ব এন্ড উইক ভার্ব। স্ট্রং ভার্ব আর উইক ভার্ব। আমরা জানি যে ভার্বের ফর্মগুলো চেঞ্জ হয়, অর্থাৎ একটা ভার্ব তার অনেকগুলো ফর্ম হতে পারে। কিরকম ফর্ম হতে পারে? যেমন এখানে আমি লিখে দিই, যেমন একটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এরকম ফর্ম হতে পারে। তো যদি কোনো একটা ভার্ব, যেমন গো মানে যাওয়া, তাই তো? এই গোটা পাস্ট ফর্ম যখন আমরা করব তখন কি হবে? তখন এটা ওয়েন্ট হবে, WENT, ওয়েন্ট। আবার
এটা যখন আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করব তখন এটা কি হবে গান GON গান হবে এটা গো এন্ড গান আবার ডু ডিড ডান নো মানে জানা নিউ KNEW নিউ নন KNOW এইভাবে ভার্বের ফর্মগুলো চেঞ্জ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তো এই যে ফর্মগুলো চেঞ্জ হচ্ছে এইটার উপর নির্ভর করে ভার্বকে দুভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে স্ট্রং ভার্ব এন্ড অ্যানাদার ইজ উইক ভার্ব যখন এই যে ফর্মগুলো হচ্ছে মূল ভার্ব থেকে আমরা যখন পাস্ট করছি পাস্ট পার্টিসিপল ফর্ম করছি এই যে চেঞ্জটা করছি এইটা কোনো ভেতরে কোনো ভয়েল বা লেটারে কিছু পরিবর্তন করে আমরা যখন করছি তখন সেটা স্ট্রং ভার্ব হচ্ছে কখন দেখা যাচ্ছে এখানে লাস্টে এনি যোগ হচ্ছে এখানে এন যোগ হচ্ছে এইভাবে যখন আমরা পাস্ট পার্টিসিপল ফর্মগুলো তৈরি করছি তখন সেটা স্ট্রং ভার্ব হবে অর্থাৎ বেশ আমি উইক ভার্বটা বলি তাহলে এই জিনিসটা বুঝতে আরো বেশি ক্লিয়ার হবে LEAR লার্ন মানে জানা LEARND লার্নড LEARND লার্নড কিল কিলড কিলড তাহলে দেখুন এখানে লক্ষ্য করে সবাই যে এই যে উপরে আমি যে তিনটা ভার্ব লিখেছি পরপর তিনটা ভার্বের কিন্তু এই ডি বা টি দিয়ে কিন্তু হয়নি লাস্টের এই ফর্ম দুটো অর্থাৎ পাস্ট এবং পাস্ট পার্টিসিপল যে সমস্ত ভার্বগুলোর ডি টি এইগুলো দিয়ে হবে বা ইডি এরকম করে হবে সেটাকে আমরা উইক ভার্ব বলবো আর যে ভার্বগুলোর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা কোনো ভাওয়েলের পরিবর্তন করে বা লাস্টে দেখা যাচ্ছে যে এনি বা এন বা কোনো একটা লেটার কিছু পরিবর্তন করে তৈরি করা হচ্ছে সেগুলোকে জেনারেলি স্ট্রং ভার্ব বলা হয় ফার্স্ট টেন্স শিখতে গেলে আমাদেরকে এই ফর্মটুকু খুব ভালো করে জানতে হবে যে ভার্বের তিনটে ফর্ম হচ্ছে গো এন্ড গান ডু ডিড ডান এই জায়গাটাকে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে বিশেষ করে পাস্টের এই ফর্মটাকে না হলে আমরা কখনোই পাস্ট টেন্স করতে পারবো না পাস্ট সিম্পল করতে পারবো না পাস্ট সিম্পল হোক বা পাস্ট পারফেক্ট হোক এই জায়গাটা জানা আমাদের খুব জরুরি বেশ আমরা এবারে ডিরেক্ট চলে আসছি পাস্ট সিম্পল এই টেন্সটার উপর পাস্ট সিম্পল কিভাবে হচ্ছে ফর্মটা আগে আমরা ফর্মে আছি ফর্মটা কিভাবে হচ্ছে সাবজেক্ট দিচ্ছি প্লাস ভার্বের পাস্ট ফর্মটা অর্থাৎ ওই যে ডু ডিড ডান ওই ডিডটা নেব ডুটা তো ভার্ব ডু এর ওই ডিডটা নেব আমরা ডিডটা হচ্ছে পাস্ট ফর্মটা প্লাস যদি কিছু আদার্স থেকে থাকে তাহলে সেটা বসবে পড়ে তাই না বেশ যেমন একটা ছোট উদাহরণ আমি দিই এখানে বাংলা পড়েই আমি করছি যাতে বুঝতে আপনাদের সুবিধা হয় সাধারণ ছাত্রছাত্রী যাদের ইংলিশের বেসটা কম বা যারা কোনো ক্লাসে পড়ছে তারা আমার প্রথম ক্লাস দেখছে তাদের জন্য বোঝার জন্য বাংলাতে আমি উদাহরণটা দিচ্ছি আমি তোমাকে চিনতাম চিনতাম বা জানতাম একই ব্যাপার সাবজেক্ট বসাই দেখুন একটু লক্ষ্য করে আই সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট ফর্মটা লিখো ভার্ব কোনটা বলেছিলাম যে ভার্ব ডিনোটস অ্যান অ্যাকশন যেটা অ্যাকশন বোঝাবে চেনা জানা এটা ভার্বের জায়গায় আসছে তো চিন্তাম কি হবে আই নো পাস্ট টেন্স কি হচ্ছে নো নিউ নন ওই যে নিউ ওইটা হচ্ছে পাস্ট ফর্ম নিউ KNEW নিউ আই নিউ ইউ
এরকম আর একটা উদাহরণ নিই, আমি গতকাল বাজারে গিয়েছিলাম। আমি গতকাল বাজারে গিয়েছিলাম। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট একটা কথা আমি বলে রাখি যে যদি গতকাল এই ওয়ার্ডটা থাকে তাহলে এটা অবশ্যই পাস্ট টেন্সে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, এমনিতে আমরা আগের দিন বলেছিলাম যে টেন্স হচ্ছে গ্রামারের নিয়মের সময়, কখনো সেটা দেখা যাচ্ছে যে আগে কোনো একটা ঘটনা ঘটেছে তবু সেটাকে হয়তো প্রেজেন্টেও তার কিছুটা ফল রয়েছে, প্রেজেন্টে নিয়ে আসতে পারি, আমরা পরবর্তীকালে দেখব টেন্স জায়গাগুলো। কিন্তু গতকাল ওয়ার্ডটা যখন বসে যাবে তখন সেটা শিওর পাস্টেই যাবে, এটা আপনারা মনে রাখবেন। আমি গতকাল বাজারে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, তাহলে যাওয়াটা হচ্ছে এখানে ভার্ব আই, যাওয়া ইংরেজি গো, গোটার পাস্ট কি হচ্ছে ওয়েন্ট, ডব্লিউ ই এন টি, ওয়েন্ট। আই ওয়েন্ট টু মার্কেট। কবে গিয়েছিলাম? গতকাল। ইয়েস্টারডে। এরকম পজ পজ তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে ফর্মটা হচ্ছে। এবারে আমরা এটার কোশ্চেন ফর্মটা দেখি কিভাবে হয়। কোশ্চেন ফর্মটা দেখুন, যখন আমরা কোশ্চেন করব তখন এই পাস্ট সিম্পলের ক্ষেত্রে সরি আগে একটু আমি বলে নিই যে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ডু নিয়ে এসে আমরা কোশ্চেন সেন্টেন্সটা তৈরি করছি। এই ক্ষেত্রে দেখুন আবার আমি মনে করিয়ে দিই, যেমন প্রেজেন্ট সিম্পল, তো প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে আমরা কোশ্চেন করেছিলাম ঠিক এইভাবে, ডু আই নো ইউ। ওকে, পাস্ট সিম্পলের ক্ষেত্রে আমরা যখন একটা কোশ্চেন করব কোন একটা সেন্টেন্সকে, এই যে আমরা ডু নিয়ে এসেছিলাম প্রেজেন্টের ক্ষেত্রে, এই ডুটাকে আমরা পাস করে দেব। বুঝা গেল? তাহলে কি রকম হচ্ছে, এই ডিড দুটার পাস করলে কি হয়, ডিড হয়, ডিডটা আগে নিয়ে আসবো, তারপরে এখানে সাবজেক্টটা বসাবো, তারপরে যে ভার্ব আছে সেই ভার্বটা বসাবো, তারপর বাকিগুলো পরপর বসবে। তাহলে যদি আমরা পাস্ট সিম্পলের ক্ষেত্রে যদি আমরা কোশ্চেন করি তো সেক্ষেত্রে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে যেমন ডু বসিয়েছিলাম, পাস্ট সিম্পলের ক্ষেত্রে ডিড বসবে। কিভাবে হচ্ছে তাহলে, ডিড আই নো ইউ, এইভাবে হচ্ছে। আর একটা উদাহরণ নিই, ডিড হি নো ইউ। ওকে, বোঝা গেল? লাস্ট কোশ্চেন মার্ক। বেশ, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে যেটা আমি বলছি, এটা মন দিয়ে শুনুন। দেখুন বোর্ডটা লক্ষ্য করে, বাংলাতে লিখে আমি, তুমি কি বাজারে গিয়েছিলে? কোশ্চেন মার্ক। তুমি কি বাজারে গিয়েছিলে, এটা কোশ্চেন মার্ক দিলাম আমরা। কোশ্চেন, দেখুন লক্ষ্য করে যে তুমি বাজারে গিয়েছিলে, এই জায়গাটা যদি আমরা আমি বাজারে গিয়েছিলাম এটা আমি দেখিয়েছিলাম, তো সেক্ষেত্রে যদি তুমি বাজারে গিয়েছিলে এটাকে যদি আমরা করতে হয় পাস্টে করতে হয় তাহলে এরকম হচ্ছে, ইউ ওয়েন্ট টু মার্কেট। বোঝা গেল? ইউ ওয়েন্ট টু মার্কেট, এটা হচ্ছে তুমি বাজারে গিয়েছিলে ইংরেজি। এই কথাটাকে আমরা যখন কোশ্চেন করছি তুমি কি বাজারে গিয়েছিলে, তখন সেক্ষেত্রে কি হচ্ছে, বেশ আমি একটু ভেঙে বলি এখানে, তুমি বাজারে গিয়েছিলে যদি কোশ্চেনটা না থাকে,
ডিটা না থাকে, তুমি বাজারে গিয়েছিলে, ইংলিশটা এরকম হচ্ছে ইউ ওয়েন্ট টু মার্কেট। এটা মন দিয়ে লক্ষ্য করবেন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ইউ ওয়েন্ট টু মার্কেট, তুমি বাজারে গিয়েছিলে। আচ্ছা, এবারে যদি দেখা যায় তো এখানে আমরা দেখছি যে গোটাকে এখানে আমরা ওয়েন্ট করে দিয়েছি, পাস্ট করে দিয়েছি, তার জন্য এটা পাস্ট সিম্পল হয়েছে টেন্সটা। আমরা আগেও বলেছিলাম যে যখন পাস্ট সিম্পল করব তখন গোটাকে ওয়েন্ট করে দেব, বা যেটা ভার্ব থাকে সেটা পাস্ট ফর্মটা ইউজ করব। কিন্তু যখন আমরা কোশ্চেন করব এখানে, তখন যেহেতু আমরা বললাম যে আগে ডিড যোগ করতে হয় এখানে, তাই ডিডটা যেহেতু আগে আমরা যোগ করেছি এবং ডিডটা যে একটা পাস্ট, তার জন্য এই মূল ভার্ব যেটা, মেইন ভার্ব যেটা, এটা তো অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব হচ্ছে, আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম সেটা। তো এই যে মেইন ভার্ব যেটা, মূল ভার্ব যেটা, সেটার সাথে কখনোই আমরা পাস্ট সেন্সটাকে নিয়ে আসবো না। কিরকম জিনিসটা দেখা যায়, did you went আর বসবে না, went টা হবে না, তখন এটা মূল ভার্বটাই বসবে, কি হবে go, did you go to market। বোঝা গেল? বেশ, আপনারা নোট ডাউন করে নেবেন এবং রেফারেন্স বই যা রয়েছে কোনো গ্রামার বই সেগুলো একটু ফলো করবেন, সেখানে আরো অনেক উদাহরণ থাকবে এবং আমরা সেগুলো পড়লে আমাদের জায়গাগুলো আরো খুব ভালো ক্লিয়ার হবে। এবং অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন যাতে আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারি। নেক্সট আমরা আসছি এই পাস্ট সিম্পলটারই নেগেটিভ সেন্টেন্সটাই। দেখুন, আমি, নেগেটিভ আমরা এনইজি দিয়ে দেখাবো, আমি বাজারে যাইনি। এক্ষেত্রে ডিড নট দিয়ে করতে হয়, ডিড প্লাস নট। কিরকম? এবং ডিড প্লাস নট, আবার ডিডটা যেহেতু এলো সেহেতু মূল ভার্বের সঙ্গে কিন্তু কখনোই কিন্তু পাস্ট বসবে না, মূল ভার্বের পাস্ট ফর্মটা আমরা করব না। কিরকম ভাবে করব দেখুন লক্ষ্য করে, I did not, হলো I did not। এবারে যাওয়া ইংরেজিতে কি, go to market, I did not go to market। যদি হতো যে আমি বাজারে যাই, ইংলিশটা কি হয়েছিল, I went to market। এক্ষেত্রে আমি বাজারে যাইনি, I did not go to market। তাহলে আমরা লক্ষ্য করে দেখছি যে যখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হচ্ছে তখন এখানে ডিড নট বসছে। প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে কি বসছিল, ডু নট বসছিল বা ডাজ নট বসছিল। পাস্ট সিম্পলের ক্ষেত্রে কি বসছে, ডিড নট বসছে। ওকে, বেশ। লাস্ট অফ অল এবার আমরা ইউজটা দেখে নেব যে পাস্ট সিম্পলের ইউজটা কি করে হয়। আর হ্যাঁ, আরেকটা কথা বলি যে আরেক ধরনের স্ট্রাকচার আমাদের দেখার দরকার আছে, সেটা হচ্ছে নেগেটিভ কোশ্চেন। এটা কয়েকটা ক্লাস পড়ে নেওয়ার পর আমি নেগেটিভ কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, এই মুহূর্তে নয়। দেখুন পাস্ট সিম্পলের ইউজগুলো কি করে হচ্ছে। Past simple is used to show simple facts happened in past। অর্থাৎ অতীতে ঘটে যাওয়া কোনো সাধারণ ঘটনা অতীতে ঘটে গেছে, যার ফলটা অতীতেই রয়েছে এবং ঘটনা পূর্ণভাবে অতীতে ঘটে গেছে, এমনটা যদি বোঝানো হয় তাহলে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা যেতে পারে। কিরকম, past happening, এটা সিম্পলি আমরা পাস্ট টেন্সে ইউজ করতে পারি। কিরকম, যার ফলটা অতীতেই শেষ হয়ে গিয়েছে, বর্তমানে আর সেই ফলটা নেই, অতীতকালে ঘটে গিয়েছে ফলটা, এমনটা বলতে পারি। যেমন বাবা কালকে একটা বই কিনে নিয়ে এসেছিলেন, গতকাল বাবা একটা বই কিনে নিয়ে এসেছিলেন। Yesterday father bought। দেখুন লক্ষ্য করে
বট মানে বাই মানে তো কে না, সেটা পাস্ট করেছি আমরা বট বি ও ইউ জি এস টি। ফাদার বট এ বুক, সরি স্টার্টার লাস্ট বলবো, ফাদার বট এ বুক স্টার্ট। বুঝা গেল? তাহলে এটা গতকাল বাবা একটা বই কিনে নিয়ে এসেছিল, খুব সাধারণভাবে অতীতের ঘটনা, এটাকে আমরা ব্যাখ্যা করলাম। নেক্সট আর কি হতে পারে, কিছু কিছু গ্রামার বইয়ে এটা বলা আছে যে পাস্ট হ্যাবিট বোঝাতেও কিন্তু ব্যবহার করা হয় পাস্ট সিম্পল টেন্স। কিরকম, হি রেগুলারলি smoked in the morning when he lived in Darjeeling। বলছে সে রেগুলারলি ধূমপান করতো যখন সে দার্জিলিং থাকতো। তো দয়া করে কেউ ধূমপান করবেন না, উদাহরণটা দেওয়ার জন্য এখানে আমি নিয়ে এলাম। তো এরকম পাস্ট হ্যাবিট বোঝালে এক্ষেত্রে আমরা পাস্ট সিম্পল টেন্সে ব্যবহার করতে পারি। ছোট্ট করে একটা জিনিস বলে নিই এখানে, আগের দিন আমরা যে বলেছিলাম না যে ভার্বকে ভাগ করা হচ্ছে দুই ভাগে, সেই ভাগটা একটা অক্সিলারি ভার্ব একটা মেইন ভার্ব। তো সেই অক্সিলারি ভার্বের মধ্যে ওই যে অক্সিলারি ভার্বের কথাটা আমরা বলেছিলাম হেল্পিং ভার্ব, সেই অক্সিলারি ভার্বটার কিছু ভাগ রয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে সেটা হচ্ছে মোডাল ভার্ব রয়েছে কিছু, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মাইট, মে, অট টু, ডেয়ার, নিড, এরকম ধরনের কিছু রয়েছে মোডাল ভার্ব। তো সেই মোডাল ভার্বগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো যখন আমরা এই কথাটা বললাম যে অতীতের কোনো অভ্যাস বোঝাতে ব্যবহার করা হচ্ছে এই টেন্সটা, ঠিক সেরকম ওই যে মোডালগুলোর কথা বললাম সেরকম একটা মোডালকে ইউজ করেও কিন্তু আমরা পাস্ট হ্যাবিট বোঝাতে পারি। অতীতের নিত্য অভ্যাস বোঝাতে আমরা কিন্তু সেরকম একটা মোডাল ইউজ করতে পারি, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। মোডালটা হচ্ছে ইউজড টু, এটা কিন্তু পাস্ট সিম্পল টেন্সের মধ্যে পড়ে যাচ্ছে কিছুটা। দেখুন লক্ষ্য করে, এখানে আমরা মোডাল দিয়ে শিখবো, এটা একটু আলাদা করে নোট ডাউন করবেন, এর সঙ্গে গুলিয়ে ফেলবেন না। ইউজড টু কিরকম, হি ইউজড টু স্মোক। বারবার বলছি, এখানে উদাহরণটা নেওয়ার জন্য আমি স্মোকটা নিয়েছি, দয়া করে কেউ স্মোক করবেন না। হি ইউজড টু স্মোক আর্লি ইন দা মর্নিং। মর্ন বলে ছেলেটা, মর্ন বলতে মর্নিং বোঝাচ্ছে। হি ইউজড টু স্মোক আর্লি ইন দা মর্নিং, বোঝা গেল? তো ইউজ টু দিয়েও কিন্তু আমরা পাস্ট হ্যাবিট অতীতের নিত্য অভ্যাসটা বোঝাতে পারি। বেশ, আমি চলে আসছি নেক্সট ইউজটাই, দেখুন লক্ষ্য করে। বলছে যে যদি হিস্টোরিক্যাল ফ্যাক্ট হয়, ঐতিহাসিক ঘটনা, যদি হিস্টোরিক্যাল ফ্যাক্ট হয় ঐতিহাসিক ঘটনা, তো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি পাস্ট সিম্পল টেন্সটাকে। কিরকম ভাবে, অশোক কলিঙ্গ জয় করেছিলেন, অশোকা on the battle of Kalinga, অশোক কলিঙ্গ যুদ্ধ জয় করেছিলেন। এটা একটা ঐতিহাসিক ঘটনা, তো এই ঐতিহাসিক ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য আমরা হিস্টোরিক্যাল ফ্যাক্ট হিসেবে ধরলাম, তো সেটা পাস্ট সিম্পল টেন্স ইউজ করা যেতে পারে। ওকে, ছোট্ট করে একটা কথা বলে দিই এখানে, যদি